সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানরের সঙ্গে তুলনা করা বর্ণবাদী ভিডিও পোস্টের জন্য ক্ষমা চাইবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডা যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে প্রায় মিনিট খানেকের ভিডিওর বর্ণবাদী অংশের নিন্দা জানান তিনি। তবে ওই পোস্ট নিয়ে ক্ষমা চাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ভুল করেননি, তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। বরং ভিডিওটি পোস্ট করার পুরো দায় ট্রাম্প চাপিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তার উপর। বলেছেন, ভিডিওর শুরুর অংশটা তিনি দেখেছেন, যাতে নির্বাচনী জালিয়াতির বিষয়ে স্পষ্ট বার্তা ছিল। প্রেসিডেন্ট দাবি করেন, পরে তিনি এটি একজন স্টাফকে হস্তান্তর করেন, যার উচিত ছিল গোটা ভিডিওটি দেখে পোস্ট করা, কিন্তু কোনো কারণে সেটা সম্ভব হয়নি বলে দাবি করেন ট্রাম্প। 2008 সালে আমেরিকার মাটিতে ইতিহাস গড়ে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা। হোয়াইট হাউসে পা পড়ে কৃষ্ণাঙ্গ এক দম্পতির। প্রথম কৃষ্ণাঙ্গ ফার্স্ট লেডি হন মিশেল ওবামা। তাদের এই অর্জন শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বের জন্যই অনুপ্রেরণার। তাছাড়া ক্ষমতা ছেড়ে যাওয়ার প্রায় এক দশক পরও আজও ওবামা দম্পতি সাধারণ মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। এমনকি তার উপর ভর করেই যে কোনো নির্বাচনে প্রচারণা চালায় নীল শিবির। অথচ ইতিহাস গড়া সেই দম্পতিকে কট্টরপন্থী রক্ষণশীলদের চরম আপত্তিকর একটি ভিডিও বৃহস্পতিবার রাতে নিজ ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ফ্লোরিডা যাওয়ার পথে এই ভিডিও পোস্টের পুরো দায় চাপালেন এক স্টাফের ওপর। ট্রাম্প বললেন, ভিডিওর শুরুর অংশটা দেখেছেন তিনি, যাতে নির্বাচনী জালিয়াতির বিষয়ে স্পষ্ট বার্তা ছিল। দাবি করেন, পরে এটি একজন স্টাফকে হস্তান্তর করেন, যার উচিত ছিল গোটা ভিডিওটি দেখে পোস্ট করা, কিন্তু কোনো কারণে সেটি সম্ভব হয়নি বলে সাফাই গান। ট্রাম্প বলেন, বর্ণবাদী ভিডিওতে ক্ষুব্ধ রিপাবলিকান সেনেটর টিম স্কটের সঙ্গেও তার কথা হয়েছে। জিওপি সেনেট প্রচারণা দলের চেয়ারম্যান স্কটের মতেই হোয়াইট হাউস থেকে এতটা বিভৎস বর্ণবাদী আচরণ তিনি এর আগে দেখেননি। এদিকে অনেক রিপাবলিকান আইন প্রণেতাই পোস্টটি নিয়ে ক্ষোভ জানিয়েছেন। তারা সবাই এই পোস্টটিকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করে এজন্য প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও ট্রাম্পের সুযোগ্য শিষ্য হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট শুরুতে এর পক্ষে সাফাই গিয়েছিলেন। বলেছিলেন, এই ধরনের ভুয়া বিষয় নিয়ে সময় নষ্ট না করে অন্য বিষয় নিয়ে কথা বলা উচিত গণমাধ্যমের। বিশ্লেষকরা বলছেন, হাতে গোনা কয়েকজন কর্মকর্তারই অধিকার আছে ট্রাম্পের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে প্রবেশের। সেক্ষেত্রে কে এই ভুলটি করেছে তা বের করা কঠিন কিছু নয়। তারা বলছেন, এমনও হতে পারে প্রেসিডেন্ট নিজেই ভিডিওটি পোস্ট করেছেন, এরপর তীব্র প্রতিক্রিয়া দেখে দায় চাপাচ্ছেন অন্যের ঘাড়ে। লিবিয়ার বেনগাজিতে আমেরিকান দূতাবাসে হামলার 14 বছর পর অন্যতম হোতা জুবায়ের আল বাকুশকে গ্রেপ্তার করেছে এফবিআই। ক্রিস স্টিভেন্স সহ 4 আমেরিকানকে হত্যার অভিযোগে লিবিয়া থেকে তাকে আটক করে আমেরিকায় স্থানান্তর করা হয়েছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এই ঘোষণা দিয়ে বলেন, সন্ত্রাসীরা পালিয়ে বাঁচতে পারবে না। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল সতর্ক করে বলেন, অপরাধীরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। লিবিয়ার বেনগাজিতে আমেরিকার দূতাবাসে ভয়াবহ হামলার দীর্ঘ 14 বছর পর ধরা পড়ল অন্যতম মূল হোতা জুবায়ের আল বাকুশ। এফবিআইয়ের এক অভিযানে লিবিয়া থেকে গ্রেফতারের পর শুক্রবার ভোরে তাকে অ্যান্ড্রুজ এয়ারফোর্স বেসে স্থানান্তর করা হয়। 2012 সালের 11 সেপ্টেম্বর সে হামলায় প্রাণ হারান রাষ্ট্রদূত ক্রিস স্টিভেন্স সহ 4 আমেরিকান। শুক্রবার জাস্টিস ডিপার্টমেন্টে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এই গ্রেপ্তারের ঘোষণা দিয়ে বলেন, আমেরিকানদের বিরুদ্ধে অপরাধ করে কোনো সন্ত্রাসী পালিয়ে থাকতে পারবে না। সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিন্টনের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে প্যাম বন্ডি জানান, বর্তমান প্রশাসনের কাছে এই বিচারের গুরুত্ব অনেক। প্যাম বন্ডি হুঁশিয়ার করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের জাস্টিস ডিপার্টমেন্ট বিশ্বের যে কোনো প্রান্তের অপরাধীকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করবে। এই গ্রেফতারের অভিযানে নেতৃত্ব দিয়েছে এফবিআই। সংস্থাটির ডিরেক্টর ক্যাশ প্যাটেল জানান, আল বাকুশকে ধরতে 1 দশকেরও বেশি সময় ধরে কাজ করছে এফবিআই এর একাধিক বিশেষায়িত দল।
আমেরিকার নাগরিকদের উপর হামলার পরিকল্পনাকারীদের সতর্ক করে এফবিআই প্রধান বলেন, অপরাধীরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে। অভিযুক্ত আল বাকুশের বিরুদ্ধে হত্যা, অগ্নিসংযোগ এবং সন্ত্রাসবাদের সহায়তায় 8টি গুরুতর অভিযোগ আনা হয়েছে। অ্যাটর্নি জেনিন পিরো জানান, দীর্ঘ 1 দশকেরও বেশি সময় পর কাঙ্ক্ষিত ন্যায় বিচার ফিরে পাওয়ার খবরে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন নিহতদের পরিবারের সদস্যরা। পিরো হুঁশিয়ারি দিয়ে বলেন, বাকি অপরাধীদের না ধরা পর্যন্ত অভিযান চলবে। বেনগাজি হামলার বিচার প্রক্রিয়ায় তৃতীয় কোনো ব্যক্তি হিসেবে আমেরিকার আদালতের মুখোমুখি হতে যাচ্ছেন জুবের আল বাকুশ। এর আগে একই ঘটনায় আরও 2 লিবিয়ান নাগরিককে 22 এবং 19 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। চায়নার বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর অভিযোগ করেছে আমেরিকা। শুক্রবার জেনিভায় এক সম্মেলনে আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির আন্ডার সেক্রেটারি থমাস ডিন্যানো এই অভিযোগ করেন। এদিকে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। অন্যদিকে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে কনসুলেট উদ্বোধন করেছে কানাডা এবং ফ্রান্স। শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় গ্লোবাল ডিসআর্মমেন্ট কনফারেন্সে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বৈঠকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ প্রসঙ্গে চায়নার বিপক্ষে গুরুতর ও নতুন অভিযোগ তুলেছে আমেরিকা। সম্মেলনে আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি আন্ডার সেক্রেটারি থমাস ডিন্যানো বলেন, 2020 সালে গোপনে চায়না একটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল, যার মধ্যে কয়েকশো টন শক্তি নির্দিষ্ট মাত্রার পরীক্ষার প্রস্তুতিও ছিল বলে উল্লেখ করেন তিনি। Was signed in 2010, and its limits on warheads and launchers are no longer relevant. তিনি বলেন, পারমাণবিক পরীক্ষার সময় চায়না ডিকাপলিং পদ্ধতি ব্যবহার করেছে। এই পদ্ধতি ভূকম্পন পর্যবেক্ষণের কার্যকারিতা কমিয়ে দেয় বলেও দাবি করেন তিনি। Test ban commitments. China has used decoupling, a method to decrease the effectiveness of seismic monitoring to hide their activities from the world. একই সঙ্গে 2030 সালের মধ্যে চায়নার পারমাণবিক ওভারহেডের সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে উল্লেখ করে আমেরিকার সাথে আরও বিস্তৃত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আহ্বান জানান তিনি। That exactly 0 Chinese nuclear weapons were covered by New START. And as we sit here today, China's entire তবে পারমাণবিক পরীক্ষার বিষয়ে কোনো মন্তব্য না করলেও আমেরিকা ও রাশিয়ার সাথে কোনো চুক্তিতে আগ্রহী নয় বলে জানিয়েছে সম্মেলনে অংশ নেওয়া চায়নার প্রতিনিধি শেন জিয়ান। এদিকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার প্রস্তাবনা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। তেল রপ্তানির ক্ষেত্রে সামুদ্রিক পরিবহন খাতে সব ধরনের নিষেধাজ্ঞার প্রস্তাব করেছেন ইউ কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। শুক্রবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি জানান, পর্যাপ্ত চাপ প্রয়োগ না করলে আলোচনায় আসবে না রাশিয়া। একই দিনে নিজেদের নিরাপত্তা কাউন্সিলের সাথে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, নিরাপত্তা পরিষদের বৈঠকের দিনেই মস্কোতে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থার উপপ্রধান ভ্লাদিমির আলেক্সেইয়েভ গুলিবিদ্ধ হয়েছেন। অপরদিকে গ্রিনল্যান্ডের রাজধানী নুকে কনসুলেট স্থাপন করেছে কানাডা ও ফ্রান্স। এতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সাথে দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সম্পর্কে উন্নতি হবে বলে উল্লেখ করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ। Will continue not just in the short term. নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি ফেডারেল অভিবাসন সংস্থা আইসের কঠোর সমালোচনা করে বলেন, সংস্থাটির কর্মকাণ্ড সাংবিধানিক নীতি ক্ষুণ্ণ করেছে এবং অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ভয় ছড়িয়ে দিচ্ছে। নির্বাহী আদেশ অনুযায়ী বিচারিক পরোয়ানা ছাড়া কোনো ফেডারেল অভিবাসন কর্মকর্তা নিউ ইয়র্ক সিটির সম্পত্তিতে প্রবেশ করতে পারবেন না। শহরের সব সংস্থাকে তাদের নীতি পর্যালোচনা এবং অডিট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে স্থানীয় স্যাংচুয়ারি আইন যথাযথভাবে মানা হয়। মামদানি বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করা। তিনি জোর দিয়ে বলেন, কোনো বাসিন্দারই চাইল্ড কেয়ার বা অন্যান্য প্রয়োজনীয় নগর সেবা নিতে ভয় পাওয়ার কথা নয়। এই উদ্যোগের অংশ হিসেবে মেয়র সচেতনতামূলক কর্মসূচির ঘোষণা দেন, যার মাধ্যমে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সময় বাসিন্দাদের অধিকার সম্পর্কে জানানো হবে। শহর কর্তৃপক্ষ প্রায় 32,000 গাইড ও বুকলেট 10টি ভাষায় বিতরণের পরিকল্পনা করেছে। অনুষ্ঠানে উপস্থিত ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে মামদানি বলেন, অভিবাসীরা বিপদের মুখে পড়লে প্রায়ই প্রথমে তাদের ধর্মীয় নেটওয়ার্কের কাছে সহায়তা চান, আইনি পরামর্শ, মানসিক সমর্থন বা আদালতে সঙ্গ দেওয়ার জন্য। তিনি এসব উদ্যোগে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। নিউ ইয়র্ককে অভিবাসীদের শহর হিসেবে উল্লেখ করে মামদানি বলেন, ভয় ও সন্দেহ নয়, বরং সহমর্মিতা ও সংহতি হওয়া উচিত শহরের পথ নির্দেশক। ওমানের রাজধানী মাস্কাটে আমেরিকার সাথে বৈঠককে শুভ সূচনা হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেন, আলোচনায় পরমাণু চুক্তির পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার বিষয়ে অন্তর্ভুক্ত থাকতে হবে।
পররাষ্ট্র বিশেষজ্ঞ রিচার্ড হাসের মতে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোই হবে সঠিক কৌশল। নিউ ইয়র্ক টাইমসের স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, গত জুনের হামলায় ক্ষতিগ্রস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো ইরান দ্রুত মেরামত করলেও পরমাণু কেন্দ্র সংস্কারে ধীরগতি বজায় রেখেছে। বিশেষজ্ঞদের মতে সম্ভাব্য আমেরিকান হামলা ঠেকাতে ক্ষেপণাস্ত্রের শক্তিকেই প্রতিরক্ষা হিসাবে ব্যবহার করবে তেহরান। এই উত্তেজনার মধ্যেই ওমানের মধ্যস্থতায় মাস্কাটের দীর্ঘ নীরবতা ভেঙে আলোচনায় বসেছে ওয়াশিংটন ও তেহরান। ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের উপস্থিতি এই বৈঠকের গুরুত্ব বাড়িয়েছে। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একে একটি শুভ সূচনা হিসাবে বর্ণনা করেন। We were able to exchange our viewpoints, to express our concerns and our interests for a possible deal between the two sides on our nuclear question. তেহরান ইতিবাচক ইঙ্গিত দিলেও কঠোর অবস্থানে রয়েছে ওয়াশিংটন। বুধবার স্টেট সেক্রেটারি মার্ক রুবিও স্পষ্ট করে বলেন, কেবল পরমাণু নয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক উগ্রবাদে মদদ এবং মানবাধিকার বিষয়গুলো চুক্তির অংশ হতে হবে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের প্রেসিডেন্ট রিচার্ড হার্স এই আলোচনার সফলতা নিয়ে কিছুটা সন্দিহান। তার মতে ইরান সময় ক্ষেপণ করছে। যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করে রিচার্ড হার্স জানান, অর্থনৈতিক চাপ বাড়ানোই হবে সঠিক কৌশল। এদিকে ইসরায়েলে নিযুক্ত অ্যাম্বাসেডর মাইক হাকাবি ইরানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। আলোচনার গুরুত্ব স্বীকার করে হাকাবি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিপূর্ণ সমাধান খুঁজছেন, তবে তা শর্তহীন নয়। ইরানকে বৈশ্বিক হুমকি হিসাবে বর্ণনা করে হাকাবি সতর্ক করে বলেন, তারা দীর্ঘ 47 বছর ধরে যে বার্তা দিচ্ছে সেটি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। গত বছর জুনে আমেরিকার হামলায় ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের পারমাণবিক স্থাপনা। তেহরান দাবি করছে এরপর থেকেই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রয়েছে।